জাপানিজ স্কুলগুলোতে আমি দেখেছি কোনো কিছু না, শুধু আদব কায়দার শিক্ষা দেওয়া হচ্ছে। প্লে মিনস প্লে, নার্সারি মিনস নার্সিং। আর আমাদের তো প্লে নার্সারিতে পিএইচডি শুরু হয়। রেলগাড়ি ঝমঝম পা ফুলে আলুর দম, কি শিক্ষা আপনি দিচ্ছেন? হাট্টিমাটিম টিম তারা কি পারে, ঘোড়ার ডিম ইত্যাদি। এটা কোনো নৈতিক শিক্ষা আছে এর মধ্যে? যদি আমরা সৎ, সাহসী, দেশপ্রেমিক, আদর্শ, নেতৃত্বান্তরিক নেতা কে? নেতা হলো যে ডায়াসে দাঁড়িয়ে 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছরের বাংলাদেশকে দেখতে পারে। নেতা যে দেখতে পারে আমার এই শিশু সন্তান, সে ডক্টর হচ্ছে, সে ইঞ্জিনিয়ার হচ্ছে, সে শিক্ষক হচ্ছে, সে সমাজসেবী হচ্ছে, সে ভালো কৃষক হচ্ছে। এটাকে তৈরি করার জন্য কি আপনার যে শিক্ষা ব্যবস্থা, তাতে নৈতিকতা কিছু আছে? আপনি শেখাচ্ছেন যে 1 লিটার দুধের মধ্যে যদি 1/2 লিটার আপনি পানি মিশান তাহলে এটার কি হবে, বা একটা চৌবাচ্চার মধ্যে এই, বা একটা সোনার এতটুকু সোনার মধ্যে এতটুকু ভেজাল দিলে, বা 100 টাকার শতকরা সুদ হই, এই সুদ কষা দিয়ে, এই মিশ্রণ করে, ভেজাল দিয়ে যে জাতিকে আপনি তৈরি করছেন, ওইটা বাগধারা শেখাচ্ছেন, শাক দিয়ে মাছ ঢাকা, আঙ্গুল ফুলে কলা গাছ, পালের গোদা, অহিনুকুল, মানে কি বলে, সাপে নেউলে। এগুলি মানে বাগধারা শিখছে, ওইদিকে শতকরার হিসাব শিখছে, তারপরে আপনার শাক দিয়ে মাছ ঢাকার মতো কথা শিখছে, অন্ধের নড়ি। এই শিক্ষা ভেরি ইন্টারেস্টিং স্যার, যে যদি চেঞ্জ না হয়। এবার অনেকগুলো কমিশন হয়েছে স্যার, সংস্থা কমিশন, বাট শিক্ষা নিয়ে কোনো কমিশন হয় না। শিক্ষা নিয়ে না, শুধু শিক্ষা কেন, আপনি সামরিক এবং গোয়েন্দা বাহিনী সংস্থার কোনো কমিশন আছে? এটা নিয়ে কোনো কমিশন নাই স্যার, অথচ এটা খুব যেটা ভয়ানকভাবে ফিরতে পারে, ভয়ানকভাবে ফিরতে পারে। আপনি শিক্ষা ব্যবস্থা, আমি দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলাম ওয়ার কোর্সের টিম নিয়ে। তো তাদের যে ওয়ার মিউজিয়াম দেখার পরে তো আমি স্টুডেন্টদেরকে একদিন দেখলাম সুন্দর বাংলায় লিখেছে স্বাগতম বাংলাদেশ, বাংলায় লিখেছে তারা। তো কিউরেটরকে আমি যে আমার অনেক এক্সপ্লেইন করলো, করার পরে যে ম্যাকআর্থার যখন যুদ্ধের পরে চলে যায় 1954-এ, তখন বলে যে তোমাদের 100 বছর লাগবে ঘুরে দাঁড়াতে। তা সে খুব মানে অহংকার নিয়ে বলছে যে স্যার উই টুক অনলি 20 years টু বিল্ড কোরিয়া, সাউথ কোরিয়া। তখন আমি পরে জিজ্ঞাসা করলাম যে মানে টেল মি ওয়ান থিং, হাউ কুড ইউ ডু ইট? সে একটা উত্তর দিয়েছে, কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষা। এবং তাদের যে ছবিগুলি দেখেছি, একদম ছেঁড়া কাপড়, তারপরে বাচ্চাদেরকে মাটির মধ্যে বসিয়ে মানে জ্ঞান দান করছে, নৈতিক শিক্ষা। অ্যাজ এ রেজাল্ট আপনি ওই কোরিয়ার কথাই বলি, কোরিয়া বা জাপানে আপনি যদি যান, আমি একটা রিফারবিশ মোবাইল কিনতে গেছি। তো সেখানে গিয়ে বললাম যে তোমাদের কি ইউজড মোবাইল, রিফারবিশ মোবাইল আছে? তখন বললো যে হ্যাঁ আছে, এই যে দেখেন। তো এইটা নিয়ে আমি আমার সাথে আরও কয়েকজন ছিলেন, প্রশ্ন করছি এটা অরিজিনাল তো, ব্যাটারি ঠিক আছে তো? হা করে তাকিয়ে আছে, অ্যাজ ইফ এই ধরনের কথা তারা কখনো মানে কখনো শুনেনি। আমি জাপানের একটা উদাহরণ দিই। আমি একটা ঘড়ির দোকানে গেছি, ঘড়ি কিনবো। তো সেখানে আমার পুরানো ঘড়িটা আমি বললাম যে দেখো তো আমার ঘড়িটা বন্ধ হয়ে আছে, কারণটা কি? সে এটা কিছুক্ষণ টেস্ট করে বললো যে তোমার ব্যাটারিটা ডিসপ্লেস হয়ে আছে। সে ব্যাটারি ঠিক করে দিল এবং বললো যে মানে তুমি কি ঘড়ি কিনবে এটা ঠিক হওয়ার পরে? কেন? ইমাজিন তাদের শিক্ষাটা কীরকম। আরও ইন্টারেস্টিং কথা বলি, আমরা গাড়ি দেখতে গেছি। তো আমরা বললাম যে এক্সটাইল গাড়ি আছে? তো বলে যে হ্যাঁ। তো আমি যখন গেছি তখন আমার পরিবার ছিল সাথে। তো যাওয়া মাত্র তাদেরকে খাওয়া দাওয়া, চিপস, বাদাম, এগুলো সব কিছু, চা কফি দিল। তারপরে বলে যে আমাদের তো 7 সিটারটা নাই, 7 সিটার তোমরা যদি আমাকে 5 মিনিট সময় দিতে পারবা তাহলে আমরা এনে দেখাই। পাশের একটা দোকান মানে শোরুম থেকে একটা এক্সট্রাইল গাড়ি এনে দেখালো। আমরা গাড়িটা ঘুরে ফিরে দেখলাম, একটা কথা বললো, এই গাড়ির পিছনের সিটগুলো কিন্তু একটু চাপা, লং জার্নিতে অসুবিধায়। চিন্তা করতে পারেন, এটা কিন্তু ইসলামের শিক্ষা। কোনো কিছু বিক্রি করতে হলে আগে এটার দোষাবলী, এটা দোষ কি আছে সেটা বলতে হবে। তারা এই শিক্ষাটা নিয়েছে। তাহলে এই জাতিগুলি উন্নতি করারই কথা। আমাদের এখানে ওই ঘড়ির ব্যাটারি যদি আমি কোনো দোকানদারকে প্রথমে এটা সরিয়ে দিয়ে বলবো যে আপনাদের 900 টাকার নতুন ব্যাটারি কিনতে হবে। প্রথমে মোবাইলে যখন আপনি এই এত প্রশ্ন করলে বলবে যে আপনি ফাজলামি পেয়েছেন নাকি। সো দিস ইজ এটা একটা জাতির ক্যারেক্টার তৈরি হয় এভাবে, ওই শিক্ষার মাধ্যমে। জাপানের শিক্ষা ব্যবস্থায় আমি দেখেছি যে মজার ব্যাপারে যে গাড়ি যেখানে কিনতে গেলাম, তো আমরা যে ঠিক আছে ফাইন, আমাদের পছন্দ হয়েছে, আমরা পরে জানাবো। আমাদের হাতে 1 কেজি আলু একটা নেটের ব্যাগে ধরিয়ে দিল। খুব বিস্ময়ের সাথে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে আলুটা কেন? বলে যে ওরা চায় না ওদের কৃষক কখনো ক্ষতিগ্রস্ত হোক, সুতরাং কৃষকদের কাছে এরা চড়া দামে আলুটা কিনে রাখে। অ্যান্ড দিস ইজ 1 কিলো, মানে 1 কেজি আলু তো কোনো বিষয় না।
চিন্তা করতে পারেন তাদের দর্শনটা কীরকম, যে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। এবং জাপানিজ স্কুলগুলোতে আমি দেখেছি কোনো কিছু না, শুধু আদব কায়দার শিক্ষা দেওয়া আছে, কীভাবে জুতা বাঁধতেছে এটাই। প্লে মিন্স প্লে, নার্সারি মিন্স নার্সিং। আর আমাদের তো প্লে নার্সারিতে পিএইচডি শুরু হয়। পিএইচডি। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য প্যারাডক্স। আসলে এটাকে বলে মানে আমাদের বেঞ্জামিন ব্লুমসের একটা মডেল আছে, হ্যাঁ, যেখানে প্রথম কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথম যেটা আসতে হবে সেটা হচ্ছে মেমোরাইজ। ওই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, প্রথম মুখস্থ করতে হবে। আমাদের এখানে সব কিছু তুলে দিয়েছে, এখন কি সব সার্কাস্টিক বাসায় গিয়ে ডিম ভাজা কিভাবে ভাজতে হবে স্কুলে শেখানো হচ্ছে, টিচারদেরকে ব্যাঙের মতো লাভ দিয়ে কিছু শেখানো হচ্ছে। দিস ইজ ননসেন্স। এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করালো। দেখুন কুদরতি খোদা যখন শিক্ষা কমিশন ছিলেন তখন 10,000 মানুষের, ওই সময় মোবাইল কম্পিউটার কিচ্ছু ছিল না, 10,000 মানুষের কাছে প্রশ্নের উত্তর নিয়ে তারপরে তিনি সুপারিশগুলো করেছেন। আর এখানে শিক্ষামন্ত্রী মনে হয় সকালে একটা, বিকালে সেটাকে করে দেয়। আজকে ফিনল্যান্ডের ব্যবস্থা। সো দ্যাট ইজ হাউ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা অনৈতিক শিক্ষা এবং এখান থেকে আমাদের কোনো মুক্তি নেই। আমাদের নেক্সট জেনারেশন একটু প্রো ইন্ডিয়ান ফিল করে। তো আপনার কাছ থেকে আজকে আলোচনায় আমরা যে বাস্তবতা দেখলাম তাতে হচ্ছে যে প্রকারান্তে আমরা যদি এখনই ডিফেন্স আমাদের না রেডি করি, যেমন পরকালের জন্য ডিফেন্স হচ্ছে এখন নামাজ পড়া রোজা করা, আর একই রকম ভাবে ইহকালের ডিফেন্স বলতে আমাদের আসলে আদারওয়াইজ প্রো বাংলাদেশি হওয়া ছাড়া কোনো অপশন নাই হাতে। এবং আমাদের যেহেতু দুইটা মাত্র প্রতিবেশী, সো ইন্টারন্যাশনাল থিওরি অনুযায়ী যে পটেনশিয়াল এনিমি হচ্ছে এরাই। তাহলে এই প্রেক্ষিতে আপনি কি ফিল করেন যে আমাদের বাচ্চাদের এডুকেশনাল কারিকুলামে আস্তে আস্তে এই যে মাদারল্যান্ড ফাদারল্যান্ড যে একটা মানে ডমিনেন্স, তারপরে পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরে আননেসেসারি ডিপেন্ডেন্সি কমানো, এবং ট্রুলি আমাদের বাচ্চাদের সাইকিটা গড়ে তোলা যে ইন কেস অফ এনি ওয়ার এনিমি ইজ সিঙ্গেল, অ্যাকচুয়ালি তাদের মাইন্ডটাকে সেট করতে পারি কিনা? আমরা আমাদের দলের যেটা মূল উপজীব্য, যে আমরা বলছি যে আওয়ার টার্গেট ইজ নট ইলেকশন, আওয়ার টার্গেট ইজ নেক্সট জেনারেশন। এখন ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা দেখি, এটাকে নৈতিক শিক্ষা। সুতরাং আমাদের পুরা নৈতিক শিক্ষাকে একেবারেই ঢেলে সাজাতে হবে। কিন্তু আমাদের সমস্যা তো আমরা খালি ঢালি আর সাজাতে ভুলে যাই বা অন্য কারণে সাজাই না। কারণ কথা হলো যে প্রাথমিকভাবে একটা শিশুকে আপনি দেখুন তার বাল্য শিক্ষা, আমাদের ছোটবেলায় বাল্য শিক্ষা আমরা মদন মোহন তর্কলঙ্কার একটা বই পড়তাম, যে সকালে উঠি আমি মনে মনে বলি। হাতে এখন কি হচ্ছে, সরেয়তে অজগর, অজগরটে আম, অজগরটে আসছে তেরে, সরেয়াতে আম, আমটা আমি খাবই পেরে। কি মেসেজ আপনি দিতে পারছেন? একটা ছোট শিশু যার কোনো কিছুই এখনো মানে জ্ঞান বুদ্ধি ডেভেলপ করে নাই, তাকে অজগরের মতো ভয়ঙ্কর সাপের একটা ভয় দিয়ে কেন শেখাতে হবে? দ্বিতীয় হলো যে আম, ওই আমটা এই প্রত্যয় দিয়ে খাবই পেরে, কার আম খাওয়া ঠিক হবে কিনা। সো এগুলাতে নৈতিকতা থেকে কত দূরে। অথবা বাদ দেন, রেলগাড়ি ঝমঝম পা ফুলে আলুর দম, কি শিক্ষা আপনি দিচ্ছেন? হাট্টিমাটিম টিম তারা কি পারে, ঘোড়ার ডিম ইত্যাদি, এটা কোনো নৈতিক শিক্ষা আছে এর মধ্যে? তাহলে ওই যে সকালে উঠে আমি মনে মনে বলি যে ওই যে মদন মোহন তর্কলঙ্কার যে শিক্ষা, এটা তো হাজার হাজার কোটি কোটি গুণ ভালো একটা শিক্ষা ব্যবস্থা ছিল। তো আপনার শিশুকে, আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা কি? একটা শিশু সে জন্মের পরে ভালো কাজ করলে তার মা বাবা তাকে হাততালি দেয়, পুরস্কার দেয়, সেটাকে পছন্দ করে। আবার যখন একটু দুষ্টামি করে, কোনো কিছু ধরতে যায়, তখন শাসন করে। তাহলে তার একটা ধারণা হয় যে ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যাবে, আর দুষ্টামি করলে বকা খেতে হবে, শাসন করবে। স্কুলে গিয়ে তাই, যে যখন সে লেখাপড়া করে, যে ভালো পড়াশোনা পাচ্ছে, তখন শিক্ষক তাকে আদর করছে বা গুড ওয়েল ডান বলছে। আবার যখন পারছে না তখন তাকে শাস্তি দিচ্ছে বা বকাবকি করছে। সো স্টিল যখন শিক্ষা জীবনে সে থাকে ততক্ষণ পর্যন্ত সে দেখছে যে ভালো কাজের জন্য ভালো, খারাপ। কিন্তু যখন সে কর্মজীবনে প্রবেশ করে তখন কিন্তু প্রত্যেক ভালো কাজের জন্য পুরস্কারও হয় না, আর প্রত্যেক খারাপ কাজের জন্য শাস্তিও হয় না। তখন করে কি, এটা মার্ক টুয়েনের একটা কথা, তখন তার সুবিধা অনুযায়ী ভালোর জায়গায় ভালো কাজটা করে, খারাপের জায়গায় খারাপ, যেখানে তার স্বার্থ যায়। সো এই একটা বিষয়, মানে এটা হলো কোন ধরনের শিক্ষা ব্যবস্থা, যেখানে সে এতদিন যা শিখে আসছে তার সাথে বাস্তবে মিল পাচ্ছে না। প্রকারান্তে আপনি চিন্তা করুন যে শিশুটার পিতা অবৈধ উপার্জন করে, মানে তার কিন্তু তার ছেলে কত টাকা খরচ করলো, কি বাইক
মানে বাইক চাচ্ছে কিনা, কত দামি মোবাইল, কোনো খেয়াল নাই। পরোয়া নাই। এবং এইরকম যদি হয়, এক অবৈধ টাকায় তো একটা প্রকৃতির নিয়ম আছে, সেই সন্তান মানুষ হতে পারে না। তাহলে অবৈধ উপার্জন, তারপরে মানে অনৈতিক শিক্ষা, তারপরে পরিবেশ, ওই বিকালে বের হচ্ছে তার বন্ধু বান্ধবের সাথে, মানে এখন তো মানে মানে কত ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে। তাহলে এইরকম একটা পরিবেশে আপনি কিভাবে আশা করবেন যে একটা আদর্শ নিরাপদ? যদি ওই প্রজন্ম, ওই শিশু, ওই যুবক যদি ওই বালক বালিকা যদি নৈতিক শিক্ষা না পায়, নৈতিক জ্ঞান তার না থাকে, মানবতা না থাকে, তাহলে তো অমানুষ হবেই। তা সুতরাং তাদেরকে যদি আমরা ঠিক করতে চাই, প্রথম আমাদের কাজ করতে হবে নৈতিক শিক্ষা একদম প্রাইমারি লেভেল পর্যন্ত শুরু করতে হবে। অ্যাট দ্য সেম টাইম পরিবারকে একটা মেসেজ দিতে হবে যে নো, দিস ইজ এডুকেশন, এটার বাইরে তোমরা চেও না, তোমাদের বাচ্চা কাচ্চাকে এভাবে নষ্ট হতে দিও না। সো এইরকম আমাদের দলেরও একটা চিন্তা ভাবনা, আমরা প্রথম যে সংস্কারের কাজটা হাতে নেব ইনশাল্লাহ, সেটা হলো শিক্ষা, নৈতিক শিক্ষাকে দিয়ে আমরা কাজ করতে চাই। এভাবেই সম্ভব। এবং আজকে যে শিশুকে আমরা গড়ে তুলবো 25 বছর পরে, এই যে নৈতিক শিক্ষার কথা বলছি, 25 বছর লাগবে এই জাতিকে লাইন আপ করতে। ততদিনে সে নো, দিস ইজ রাইট বাবা, ইউ ক্যানট ডু দ্যাট, দিস ইজ আনফেয়ার, আই ডোন্ট ওয়ান্ট দিস, আমি এই ধরনের সমৃদ্ধি চাই না, আমার এই ধরনের গাড়ি বাড়ি কিছু দরকার নেই, আমি মানে সৎ উপার্জন করে জীবিকা। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে কারো সবচেয়ে বড় কল্যাণ করা হলো তার যোগ্যতা তৈরি করে দেওয়া, স্কিল ডেভেলপ করে দেওয়া, তাকে যে কোনো একটা ফিল্ডে, প্রফেশনে তাকে যদি যথাযথভাবে আমরা গড়ে তুলতে পারি। যে বাংলাদেশের দেখুন প্রায় 1.5-2 কোটি মানুষ দেশের বাইরে আছে, এরা যদি প্রত্যেকে যদি স্কিল্ড হতো, তাহলে রেমিটেন্স তো 4-5 টাইমস বেড়ে যেত। আজকে পৃথিবীর যে জায়গায় যান না কেন দেখবেন ওই সুইপার বা শ্রমিক টাইপের কাজ হচ্ছে এরা করে বাংলাদেশি, আর টেকনিক্যাল কাজ করে পাকিস্তানিরা, ওই যে গাড়ির মেকানিক, এসির মেকানিক, এরা পাকিস্তানি, ম্যানেজার হচ্ছে সব ইন্ডিয়ান। হ্যাঁ, ওদের তো ডাইভার্সিটি আছে, ওদের মধ্যে আবার ইন্ডিয়ার মধ্যে শিক্ষা ব্যবস্থা কলুষিত আছে, আবার স্ট্যান্ডার্ড আছে, ইংলিশ আছে, ডাইভার্সিফাইড এডুকেশন ওদের। সুতরাং ওদের এই চয়েসটা আছে, বাট আমাদের এই চয়েসটা নাই। আপনি চিন্তা করেন বাংলাদেশের কওমি শিক্ষা যারা নেয়, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাদের জন্য 2টা মানে পদ, তাদের কর্মজীবন, মুয়াজ্জিন হওয়া অথবা মসজিদের ইমাম হওয়া। তাদের কোনো ধরনের টেকনিক্যাল জ্ঞান নাই, কোনো ধরনের ইংরেজি শিক্ষা নেই, কোনো ধরনের লাক্সই প্রযুক্তি সম্পর্কে কোনো ধারণা নাই। তাহলে কিভাবে হবে? কত বড় একটা জনগোষ্ঠী। তাহলে এভাবে মাদ্রাসা শিখে একটা দেশ, 9 প্রকারের শিক্ষা ব্যবস্থা আমাদের, চিন্তা করতে পারেন। এবং যারা সচ্ছল, তথাকথিত সচ্ছল আমি বলবো, যাদের প্রচুর টাকা পয়সা আছে, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ের পথে, দে আর ওয়ার্থলেস, কিছুই করতে পারছে না দেশের জন্য। সবার জন্য ইংলিশ মিডিয়ামে এ লেভেল পাশ করে সবাই চলে যাচ্ছে বাইরে। কিন্তু আপনি দেখান তাদের ঘর থেকে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে বা বুয়েটে চান্স পাচ্ছে। দে আর দ্য মোস্ট ট্যালেন্টেড। কিন্তু কথা হলো তারাও যে একটা যে নৈতিক মানে বিশাল নৈতিক শিক্ষা, তা না, তারাও ওই শিক্ষা জীবন শেষ করে তাদের সুবিধা মতো যেখানে লাভ সেখানেই তারা কাজ করার চিন্তা ভাবনা করছে। তো শিক্ষার দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি।